নমস্কার ও শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি কর্মধারের পডকাস্টে। আজকে আমাদের সেশনের টপিক হলো রেজিউমে বা সিভি ভালো হওয়ার পরও কল পাচ্ছ না কেন। আমরা সকলে আমাদের সিভি বা রেজিউমে কে পারফেক্ট করার জন্য কত এফোর্ট দিই, কিন্তু দিন শেষে তারপরও আমাদের কল আসে না। কিন্তু এই কল না আসার কারণটা কি, এই ব্যাপারে কথা বলার জন্য আজকে আমাদের গেস্ট হিসেবে উপস্থিত আছেন আব্দুল্লাহ আল নোমান ভাইয়া। নমস্কার ভাইয়া। আম, ওনার নমস্কার, থ্যাংক designation ইউ। বলতে যাই, তাহলে উনি হচ্ছেন সিনিয়র ম্যানেজার মেল ফ্রম ব্রাক। ভাইয়া যদি নিজের সম্পর্কে একটু কিছু বলতেন। থ্যাংক ইউ প্রমা আপু। আহ, so আমি আব্দুল্লাল নোমান। আমি বর্তমানে ব্র্যাকে আছি। অ্যাডভোকেসি প্রোগ্রামের পুল ফান্ড একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং, মিল বলি আমরা। সো সেটার সিনিয়র ম্যানেজার হিসেবে মোটামুটি মিল টিমটা লিড করছি। আহ, এর আগে আমি কেয়ারে ছিলাম, তার আগে আবার ব্র্যাকে ছিলাম, ইউসেফে ছিলাম। তার আগে আমার বেশ কিছু কনসালটেন্সি ফার্মেও কাজ করার অভিজ্ঞতা আছে। সো আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং, বিকজ উই অল গো থ্রু দিস চ্যালেঞ্জেস অল অফ দ্য টাইম, ইভেন মাইসেলফ। সো দ্যাটস ওয়াই হয়তোবা, যেহেতু আগে ইন্টারভিউ বোর্ডের ওই পাশে ছিলাম, এখনো মাঝে মাঝে যেতে হয়, তারপর ইন্টারভিউ বোর্ডের এই পাশেও আছি। সো দ্যাটস ওয়াই হয়তোবা আমার এক্সপিরিয়েন্স থেকে যতখানি আলোচনার মাধ্যমে সবাইকে জানানো সম্ভব হয় আজকে চেষ্টা করবো। এই তো। আসলে আমরা আপনাকে পেয়ে অনেক বেশি থ্যাঙ্কফুল, যেহেতু আপনার ইন্টারভিউ বোর্ডের দুই পাশেই থাকা হয়, তাহলে আমরা দুই পাশেরই ওভারভিউটা পাবো আর কি। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আজকে যদি আমাদের প্রথম প্রশ্নটা, মানে আমরা প্রশ্ন উত্তরের সেশনের দিকে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটা হলো, রেজিউমে বা সিভি ভালো হওয়ার পরও ইন্টারভিউ কল না আসার সবচেয়ে বড় কারণটা কি বলে আপনি মনে করেন? আচ্ছা, সো প্রথম মানে কোয়েশ্চেনটা প্রথম যে লাইন, যে সিভি বা রেজিউমি ভালো হওয়া সত্ত্বেও, তো এখানে একটা ফার্স্ট পয়েন্ট থাকে যে আমি কিভাবে এটাকে ভালো বলছি। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি কখন একটা সিভি বা রিজিউমি কে ভালো বলবো। সো বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে। সো আমি ধরে নিচ্ছি সেই ক্রাইটেরিয়া ফলো করে কেউ যদি একটা এফোর্ট দেয়, তারপরও দেওয়ার পরও কল না আসার একটা বড় কারণ হচ্ছে, আমার মনে হয় বর্তমান সময়ে একটা বড় পার্সেন্টেজ খুবই গড়পড়তা হারে আমরা সিভি পাঠাতে থাকি সব জায়গায়। ধরেন কেউ চাচ্ছে দিয়ে দিলাম, কিন্তু কখনো যদি বেশিরভাগ সময় জানতে চায় না যে পজিশনটা কি, তার জব রেসপন্সিবিলিটিস, এটা এক নাম্বার। দুই নাম্বার, বিডি জবস একটা বড় একটা প্ল্যাটফর্ম। সো ওইখানেও দেখা যায় আমাদের কিছু সেট কথাবার্তা বলা থাকে, কিন্তু আসলে কত ফ্রিকুয়েন্টলি আমরা আপডেট করি, এটা একটা বড় কোয়েশ্চেন থাকে। আর থার্ড, আমরা বিডি জবস এর থ্রুতে যখন অ্যাপ্লাই করি, অ্যাকচুয়ালি আমি কতটুকু এফোর্ট দেই পার্টিকুলার ফর দিস পজিশন টু অ্যালাইন মাই সিভি উইথ দেয়ার জব রেসপন্সিবিলিটি অ্যান্ড জেডি। সো দেখা যায় যে আমি যদি ধরেও নি একটা সিভি ভালো, আম, তারপরও অ্যাকচুয়ালি আমি পার্টিকুলার কোনো জবের জন্য যখন অ্যাপ্লাই করি, একটা ফার্স্ট কাজ থাকে, যদি আমি আসলেই ওখানে যেতে চাই, ওটার পিছনে একটু সময় দেওয়া। তো সময়টা কিভাবে, সেটা হচ্ছে ওখানকার দেয়া জেডির উপর ভিত্তি করে আমার সিভিটাকে একটু অ্যালাইন করা। এক্স্যাক্টলি। এটা এনশিওর করবে না যে আপনি শর্টলিস্ট হবেন, বাট আপনার প্রবাবিলিটিটা বাড়াবে। হয়তোবা 10,000 যদি অ্যাপ্লাই করে, আপনি ধরে নিতে পারেন আপনি যদি একটু কাস্টমাইজ করে নেন, জব রেসপন্সিবিলিটির সাথে আপনি অ্যালাইন করে নেন, অলরেডি আপনি 60% চাইতে এগিয়ে যাবেন। কারণ বেশিরভাগ আমরা ওই অ্যালাইনমেন্টের জন্য সময়টা দিতে পারি না। সো তার মানে আপনি অলরেডি অর্ধেককে পিছনে ফেলে এগিয়ে যাবেন যদি আপনি সিভিটা কাস্টমাইজ করেন ফর দ্যাট পার্টিকুলার পজিশন। তারপর তো আরো অনেকগুলো ফ্যাক্টর থাকে, মানে সিভি ইজ নট অনলি দ্য অনলি ফ্যাক্টর, আরো অনেকগুলো ব্যাপার থাকে। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমার মনে হয় যে আমাদের যেই মেন্টালিটি, যে আমরা গড়পড়তা দিতে থাকি উইথাউট কাস্টমাইজিং মাই সিভি অ্যাকর্ডিং টু মাই জেডি এন্ড জবস রেসপন্সিবিলিটিস, এটা অ্যাকচুয়ালি একটা বড় কারণ আমার মনে হয় যে আমাদের সিভি গুলো হাজার হাজার পাঠানোর পরেও শর্টলিস্টেড না হওয়া। সাথে সাথে আমি এটাও বলবো, আমি এটা এই জন্যই বললাম যে আপনি যখন অ্যালাইন করবেন, ইট ডাজন্ট এনশিওর ইউর শর্ট লিস্টিং, ইট জাস্ট ইনক্রিজ ইউর প্রবাবিলিটিটা বাড়াবে। আর সাথে তো ডেফিনেটলি আমাদের
একটা ভালো সময় দিতে হয়, সো চান্সটা বাড়বে আপনি যদি এই কাজটা করতে পারেন। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। তাহলে এইটাই জানতে চাইবো ভাইয়া, সিভি ভালো নাকি জব অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজি ভালো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আহ, দুইটাই গুরুত্বপূর্ণ, বাট তার সাথে আমি বলবো যদি দুইটার মধ্যে এগিয়ে রাখতে হয় তাহলে আমি বলবো আমার জব অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজিটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখা যায় যে আমার একটা খুবই ভালো সিভি আছে, কিন্তু সেটা আমি একটা রং পজিশনের জন্য আমি অ্যাপ্লাই করে দিয়েছি। সো আমি যদি আসলেই কোনো একটা পার্টিকুলার পজিশনের জন্য আমার আগ্রহ থাকে, আমার অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি আগানো উচিত এবং সে অনুযায়ী আমার সিভিটাকে আপডেট করা উচিত। দ্যাটস হোয়াট আই ফিল। দ্যাটস অ্যাকচুয়ালি গ্রেট। এখন এটিএস মানে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম কি, এবং এটি কিভাবে সিভি রিজেক্ট করে, এটা যদি একটু এক্সপ্লেইন করতেন অডিয়েন্সের উদ্দেশ্যে। আচ্ছা, সো এটা আমরা মনে হয় মোটামুটি এখন সবাই জানি যে আমাদের যে কোনো জায়গায় আহ, যখন রিক্রুটমেন্টের জন্য যায়, আমাদের এন্ডের প্রসেসটা আমরা যদি বলি, এইচআর একটা শর্ট লিস্ট করে আমাদেরকে দেয়। সো এইচআর এর শর্ট লিস্টে সবসময় যে আমরা খুব ভালো সিভি পাই ব্যাপারটা এরকম হয় না। আহ, আমাদের কিছু রেফারেলের সিভি আসে, যেগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এইচআর এর ফিল্টার্ড করা সিভির চাইতে আমাদের এই রেফারেলের সিভিটা ইজ মাচ বেটার। বিকজ এইচআর যেটা করে নর্মালি সেটা হচ্ছে ওনাদের কিছু কিওয়ার্ড থাকে। আমরা যখন একটা রিক্রুটমেন্টের জন্য রিকুইজিশন দেই বা এইচআর কে আমরা যখন সাজেস্ট করি যে আই নিড পিপল ফর দ্যাট পার্টিকুলার পজিশন, উই গিভ সাম জব রেসপন্সিবিলিটিস টু দেম। সো এই জব রেসপন্সিবিলিটি কিছু কিওয়ার্ড থাকে, এটা আমরা মোটামুটি সবাই মনে হয় মোটামুটি জানি কিছু কিওয়ার্ড থাকে। সো এই কিওয়ার্ড গুলা থাকে, সাথে কিছু রেলেভেন্ট এক্সপিরিয়েন্স, ম্যান্ডেটরি কিছু রেলেভেন্ট এক্সপিরিয়েন্স ওনারা আমাদের থেকে নিয়ে নেয় যে আপনার কত বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স আপনার দরকার। ডেফিনেটলি অবশ্যই লাগবে এরকম। সো এটা কিছু একটা কাট অফ পয়েন্ট থাকে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর একটা কাট অফ পয়েন্ট থাকে, এরকম দুই তিনটা ক্রাইটেরিয়া ওনারা আমাদের থেকে নিয়ে নেয়। সো সফটওয়্যার যেটা করে এই ক্রাইটেরিয়ার বেসিসে অটো কিছু সিভি সফটওয়্যার থেকে সে যখন আসে, এত হিউজ সিভি তো ডেফিনেটলি ম্যানুয়ালি ওগুলো গো থ্রু করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো সে তখন সেখান থেকে রিমুভ করে বাকি অংশগুলো আমাদের কাছে আসে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। সো যখন তার মানে এটিএস যেভাবে কাজ করে, সে হচ্ছে কিছু কিওয়ার্ড সার্চ করে, মিনিমাম কোয়ালিফিকেশন যদি আমরা দিয়ে থাকি তাহলে সে সেটা ধরে কাজ করে, আর হচ্ছে জব এক্সপিরিয়েন্স, এই তিনটা মোটামুটি ক্রাইটেরিয়া আমরা আমাদের এন্ড থেকে দিয়ে থাকি, সেটা বেসিসে ও তার সিভি গুলো থেকে শর্ট লিস্ট করে। তো ভাইয়া, ক্যান ইউ প্লিজ এলাবোরেট মানে আমাদের অডিয়েন্সের জন্য, যে রিক্রুটার একটি সিভি দেখার সময় প্রথমে কি খোঁজে? আচ্ছা, সো ফ্রম আওয়ার এন্ড যখন আমরা সিভি গুলো পাই বা এইচআর থেকে কিছু সিভি আসে বা রেফারেলের থ্রুতে কিছু সিভি আসে, সো আমাদের তো কিছু মাথায় থাকে যে এই পজিশনের জন্য আমি কি কি স্কিল চাই, কি কি হুম। স্কিল আমার দরকার, আর এই রেলেভেন্ট পজিশনে উনি আগে কাজ করেছেন কিনা, সো সাথে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো এই দুই তিনটা জিনিস আমাদের মাথায় থাকে যে আমি যে পার্টিকুলার কাজের জন্য মানুষটা খুঁজছি তার কি রেলেভেন্ট স্কিল আমার দরকার, সেই স্কিল গুলো ওনার আছে কিনা। সো এটা আমি কিভাবে বুঝবো না সেই স্কিল গুলো আছে কিনা? তো আমার তো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য সিভি। তো সিভিতে আমি এক্স্যাক্টলি। দেখি যে ওনার প্রিভিয়াস যে জায়গায় কাজ করেছেন সেক্ষেত্রে ওনার পজিশন গুলা কি ছিল, ওনার দায়িত্বগুলো কি ছিল, ওনারা সেটা দিয়ে থাকেন। এই জায়গায় একটা বড় মানে শর্টকামিংস আমরা পাই। নর্মালি অনেকে যেটা করেন সেটা হচ্ছে পজিশনের, কেউ যখন কোনো অর্গানাইজেশনে জয়েন করেন ওনার কিছু সেট জেডি থাকে, অনেকে সেটা কপি করে সিভিতে বসিয়ে দেন। সো আমরা যখন দেখি ওটা দেখলেই বোঝা যায় যে সে উনি কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছেন। সো ওইটা একটা ব্যাড ইমপ্রেশন দেয় আমাদেরকে, যে দ্যাট মিনস যে উনি ওই মিনিমাম হোমওয়ার্কটা করেন নাই। আচ্ছা, সেকেন্ড আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ কিছু নাই, কোয়ান্টিটেটিভ কিছু থাকে না। মানে আমি যেটা দিয়ে মেজার করতে পারবো আমার স্কিলটা, আমি ফর এক্সাম্পল বলছি, ধরেন আমার একজন টিচার দরকার, ফর এক্সাম্পল বলছি।
সো উনি যদি বলেন যে হ্যাঁ আমার এই কাজ আছে এতটুকু, এটা একজন বললো। আরেকজন সিভিতে বললো যে উনি আগে স্কুলে 5 বছর কাজ করেছেন, ওনার আন্ডারে এতগুলো স্টুডেন্ট ছিলেন, উনি এতগুলো ক্লাস নিয়েছেন। উনি যখন নাম্বার গুলো আমাকে মেনশন করে দিবেন, সো তখন আমাকে একটা গুড ভাইব দেয় ওনার ব্যাপারে, যে হি অর শি ইজ কনফিডেন্ট এন্ড হি অর শি ইজ রেলেভেন্ট ফর দিস রোল। আবার ধরেন আমি যদি প্রজেক্ট প্রপোজালের জন্য একজন মানুষ খুঁজি, তো সেই ক্ষেত্রে জেনারিক কথাবার্তা যে আমি প্রজেক্ট প্রপোজালে কাজ করেছি এটা থাকতে পারে, বাট আমার কাছে আরো বেটার ফিল হয় যদি আমি কোয়ান্টিফায়াবল কিছু পাই। যদি ধরেন সে বলে যে আমি এর আগে 10টা প্রজেক্টে কাজ করেছিলাম, এর মধ্যে 3টা প্রজেক্ট অ্যাওয়ার্ডেড হয়েছে, বা আমি এত মিলিয়ন ডলারের প্রজেক্ট অনবোর্ড করতে সক্ষম হয়েছি, বা আমি এত ঘন্টা ইন্টারভিউ নিয়েছি। সো উই নিড সাম নাম্বারস, এন্ড নাম্বার ওই সিভি গুলাকে আরেকটু স্ট্রং করে, আমি বলবো জেনারিক কথাবার্তার চাইতে। সাথে ডেফিনেটলি ওনার এক একটা জায়গায় উনি কতটুকু সময় আছেন, এটাও ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি আমরা দেখি যে 3 মাস, 6 মাস, 9 মাস পর পর, 6 মাস পর পর হি অর শি ইজ সুইচিং দ্য জব, so that means he or she is a jumper from our end. We call them jumper, that he or she switches job frequently, which is a very bad choice for us, because আমাদের তো একটা ইনভেস্টমেন্ট যায়, টাইম যায়, রিসোর্স যায়, এত কিছু করে আমি একজনকে নিশ্চয় নিব না যে 3 মাস পর চলে যাবে। সো এটা একটা বড় ইম্পর্টেন্ট। আর ফাইনালি ডেফিনেটলি ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, সো উনি কোথায় আছেন, থেকে এসেছিলেন। সো এই তিনটা মিলে আমরা মোটামুটি শর্ট লিস্ট করি, বা পরবর্তী কল যদি রিটেন হয়, সেই রিটেনের জন্য আমরা 4-5 জনকে ঠিক করে নিই যে 4-5 জন আসতে পারে। সো আমাদের এন্ড থেকে আমরা কি খুঁজি, আমরা স্কিলটা খুঁজি, রেলেভেন্ট ওনার জব এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা আমরা খুঁজি, আর হচ্ছে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই তিনটা জিনিস আমরা খুঁজি। তাহলে ভাইয়া এই কোয়েশ্চেনটারই একটা কাজিন কোয়েশ্চেন বলা যায়, মানে এই টপিকের সাথে রেলেভেন্ট, এটা যে ওয়ান সাইজ ফিটস অল সিভি ব্যবহার করা কি ভুল? আচ্ছা, নট কমপ্লিটলি, আমি বলবো না, বাট খুবই রেয়ারলি সেগুলো কাজ করে। আর কোন একটা রোল যত কম্পিটিটিভ হয়, তত কাস্টমাইজেশন আসলে দরকার হয়। একটা পার্টিকুলার রোলে যদি কম্পিটিশন অনেক বেশি থাকে, ডেফিনেটলি উই ওয়ান্ট সাম সিভি দ্যাট স্টুড আউট ফ্রম আদার্স। আর সো দ্যাটস ওয়াই দ্য পয়েন্ট ইজ যে কাজ করতে পারে, অনেকগুলো জায়গায় কাজ করবে, বাট খুব কম জায়গায় ইফেক্টিভ হবে। আম, আর পজিশনটা যত বেশি কম্পিটিটিভ হবে, সেটার জন্য কাস্টমাইজেশনটা তত বেশি দরকার। তো ডিপেন্ড করে পজিশনের উপর। ভাইয়া তাহলে প্রতিটি জবের জন্য মানে সিভি কাস্টমাইজ করা কতটা জরুরি? আচ্ছা, প্রতিটা জবের জন্য সিভি কাস্টমাইজ করা কতটুকু জরুরি? সো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ উই হ্যাভ লিমিটেড টাইম অলওয়েজ। বাট প্রত্যেকটা ক্ষেত্রে আমার আসলে নতুন সিভি দরকার হয় না। কোন জায়গাগুলো সিভির আপডেট করতে হয় নর্মালি, যে আমার যদি সামারি যে সেকশনটা আমরা বেশিরভাগ সিভিতে দিয়ে থাকি, সামারি, স্কিলস এন্ড রেলেভেন্ট এক্সপেরিয়েন্স, একটা সেকশন উপরে আমরা নর্মালি রাখি ক্যারিয়ার সামারি, ওই পার্টটা আমি যদি আপডেট করি মোর অর লেস, তাহলে মোটামুটি কাজ হয়ে যায়। আর আমি গ্রুপ করতে পারি, যেমন ফর এক্সাম্পল আমি বলছি, ফর এক্সাম্পল কেউ যদি টিচিং প্রফেশনে যেতে চায়, তার টিচিং প্রফেশন রিলেটেড যত জবে উনি অ্যাপ্লাই করবেন, উনি হয়তো পার্টিকুলার ওই ক্যারিয়ার সামারিটা উনি এখানে দিবেন। কেউ যদি ফিল্ড প্রজেক্ট অফিসার বা এই টাইপের কোনো কাজ করতে চায়, সো কিছু ব্রড আসপেক্টের কিছু লেখা আমরা আলাদা করে রাখতে পারি, যে ওই রিলেটেড যখন আমার কাছে কোনো পজিশন আসবে, আমি যেন এটাতে অ্যাপ্লাই করতে পারি। সো ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ সিভির অন্যান্য জায়গায় মোটামুটি প্রায় সেম থাকবে, বাট আমাদের ক্যারিয়ার সামারি বা স্কিলস বা রেলেভেন্ট স্কিলস যে সেকশনটা আমরা দিয়ে থাকি বেশিরভাগ সময় উপরের দিকে, সেই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা আপডেট করতে পারি। প্রত্যেকটার ক্ষেত্রে দরকার নাই, কিছু জব ডেফিনেটলি কাছাকাছি পজিশন থাকে, ওই জায়গাগুলোর জন্য আমরা সেম ক্যারিয়ার সামারি রাখতে পারি। বাট টোটালি ডিফারেন্ট দুইটা রোল যদি হয়, ফর এক্সাম্পল একজন হচ্ছে আমি প্রজেক্ট প্রপোজাল রাইটার খুঁজতেছি, আরেকজন মনে করেন আমি ইন্টারভিউয়ার খুঁজছি,
ফর এক্সাম্পল। সো দুইটার ক্ষেত্রে ডেফিনেটলি আমি ক্যারিয়ার সামারি যদি সেম রাখি, দিস উইল নট ওয়ার্ক। বাট ইন্টারভিউয়ের সাথে আমি প্রজেক্ট অফিসার যদি রাখি, ডাটা কালেকশন অফিসার, এই টাইপের কোনো পজিশন গুলোতে আমরা সেম রাইট আপটা রাখতে পারি। তো আমি একটু ক্লাব করে নিব, যারা যখন আমরা অ্যাপ্লাই করব একটু ক্লাব করে নিব। আমার ক্ষেত্রে যেমন আমি কি করি, আমি যখন রিসার্চ রিলেটেড কোনো জবে অ্যাপ্লাই করি আমার এটার জন্য আলাদা একটা রাইট আপ আছে, সো আমি তখন সেটা দিই। আমি যখন মনিটরিং রিলেটেড কোনো জব অ্যাপ্লাই করি তখন আমি সেটা দিই। কিছু যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট টাইপের থাকে তখন আমরা একটা ডিফারেন্ট রাইট আপ আছে। সো এই তিনটা বড় স্কেলে আমি যে ভাগ করে নিয়ে যখন যেটার সাথে রিলেভেন্ট আমি সেটা দিতে পারি। সো ইন এ সামারি আমরা বলতে পারি যে আমাদের ক্যারিয়ার সামারির জায়গাটা আমরা যতটুকু সম্ভব কাস্টমাইজ করবো আর একটু ক্লাব করে নিব যে কোন টাইপের জবের জন্য আমি অ্যাপ্লাই করছি। এক্সট্রিমলি সরি ভাইয়া, মানে আপনি এজিউম করার জন্য যে আপনি এটা বলবেন যে সবার মতো ট্রেডিশনাল আনসার দিবেন যে হ্যাঁ সবগুলোর জন্য আলাদা আলাদা কাস্টমাইজ করতে হয়, বাট না, জিনিসটা আমাদেরও একটা ফগি ছিল মানে আমাদের জন্য, যে অ্যাকচুয়ালি সবগুলোর জন্য কাস্টমাইজ করতে হয় কিনা, আলাদা আলাদা কাস্টম মানে অপশনস অ্যাড করতে হয় কিনা। তো জিনিসটাকে খুব ইজিলি বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আই থিঙ্ক আমাদের অডিয়েন্সে খুব ভালো করে বুঝতে পারছে যে এক্স্যাক্টলি আমরা প্রবলেমটা করি কোথায়। থ্যাংক ইউ। এবার নেক্সট কোয়েশ্চেন, ফ্রেশার্সদের সিভিতে এক্সপিরিয়েন্স না থাকলে কি হাইলাইট করা উচিত? আচ্ছা, another very important question. আমি সবসময় বলি যে ফার্স্ট থিং সবসময় একটু কঠিন হয় যে কোনো কিছু। সো ফার্স্ট জব পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আমি যখন দেই তখন আমার কিছুই বলার নেই সিভিতে আমি কি বলবো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং রেলেভেন্ট কোয়েশ্চেন। সো এই ক্ষেত্রে নর্মালি মানে আমি অ্যাজিউম করে নিচ্ছি কেউ যদি কলেজ বা ভার্সিটিতে থাকেন ওনারা, আমরা ধরে নিই বর্তমান সময়ে আমাদেরকে অ্যাকচুয়ালি যেটা আমরা বলি যে আমাদের পড়াশোনার বাইরেও কিছু সোশ্যাল প্রজেক্ট বা স্কিল ভলান্টিয়ারিং কিন্তু আমরা মোটামুটি কম বেশি করে থাকি, বর্তমানে ট্রেন্ডই বলা যায়। আমি ভার্সিটিতে অনেককেই দেখেছি বিভিন্ন জায়গায় ওনারা ভলান্টিয়ারিং এর দিকে গিয়েছেন বা বিভিন্ন ফাংশন ম্যানেজ করেছেন। অনেককে আমি দেখেছি অনেক সফট স্কিল ট্রেনিংও নিয়েছেন। সো ফ্রেশারদের ক্ষেত্রে ওনারা যখন অ্যাপ্লাই করবেন ওনাদের জায়গায়, ওনাদের আমি ধরে নিচ্ছি কিছু একাডেমিক প্রজেক্ট ওনাদের থাকেই, কিছু প্রজেক্ট ওনারা যদি করে থাকেন, তো সেই রকম যে অনেকে থিসিস করে থাকেন, সো থিসিস রিলেটেড ওনার কাজগুলো দিতে পারেন, কারণ কেউ যদি থিসিস করে এখানে কিন্তু বেশ কয়েকজনের ইন্টারভিউ নিতে হয়। সো ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, উনি এখানে বলতে পারেন যে ওনার ইন্টারভিউ দেওয়ার স্কিল আছে। আচ্ছা, তারপর 2 নাম্বার আরেকটা যেটা রাখতে পারি আমরা, যদি কেউ আমরা ইন্টার্নশিপ করে থাকি তাহলে আমরা ইন্টার্নশিপ রাখতে পারি। তার মানে আমি বলবো যে কেউ যদি কলেজ বা ভার্সিটি থাকা অবস্থায় ইন্টার্নশিপের সুযোগ কোথাও পান ওনারা করতে পারেন, কারণ আমাদের পড়াশোনার চাপ এত বেশি থাকে না যে আসলে পাশে আমরা কোনো কিছু করতে পারি না। সো ইন্টার্নশিপ আমি যদি করে নেই পরে আমি সেটাকে সিভিতে অ্যাড করতে পারি। আচ্ছা, থার্ড হচ্ছে ভলান্টিয়ারিং, যেটা আমি ধরে নিই যে আমাদের বেশিরভাগ কলেজ ভার্সিটির স্টুডেন্টরাই এখন সময় পেলে বিভিন্ন ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিসে ওনারা অ্যাড হন। সো এই ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস গুলো ওনারা সিভিতে রাখতে পারেন। আর যদি কোনো ফাংশন ওনারা অ্যারেঞ্জ করে থাকেন, সেটা স্কুল কলেজ ভার্সিটির যে কোনো ফাংশন হতে পারে, সেটাও এখানে থাকতে পারে, যেটা অ্যাকচুয়ালি লিডারশিপ অ্যাক্টিভিটিসটাকে ওখানে এক্সপ্লেইন করে বা রিপ্রেজেন্ট করে যে উনি এটা ম্যানেজ করতে পেরেছেন, এটা ম্যানেজার স্কিল হিসেবে দেখায়। এবং এর পাশাপাশি যদি আমার কোনো টেকনিক্যাল ট্রেনিং থাকে তো সেই ট্রেনিং গুলো রাখতে পারি। সো ইন এ নাটশেল আমার যদি কোনো একাডেমিক প্রজেক্ট থাকে সেগুলো আমি রাখতে পারি, ইন্টার্নশিপ যদি আমি করে থাকি এগুলো দিতে পারি। এই দুটো না করলে আমরা বেশিরভাগ সময় ভলান্টিয়ারি কাজ অনেক করি, তো সেগুলো অবশ্যই আমরা দিতে পারি। আর যদি কোনো ফাংশনাল কাজে আমরা অ্যাড করে থাকি কোনো ফাংশন উঠানোর জন্য, সেই জায়গাগুলো আমরা এখানে দিতে পারি। পাশাপাশি যদি কোনো আমার টেকনিক্যাল ট্রেনিং থাকে সেগুলোও দিতে পারি। তাহলে ভাইয়া মোর অর লেস যেটা বললেন যে আমরা ডিফারেন্ট কোর্সেস করে থাকি, লাইক সফট স্কিলস করে থাকি বা বিভিন্ন ভলেন্টিয়ারিং করে থাকি, আমরা এগুলো অ্যাড করতে পারবো। তাহলে একটা কোয়েশ্চেন যেটা এখনকার স্টুডেন্টদের মনে সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে যে অনলাইন কোর্সেস করবে, অনলাইন কোর্সেস করার পরে ওগুলো ওদের সিভিতে অ্যাড করে দিবে, তাহলে কি হবে ওটা একটা মানে ভ্যালু অ্যাড করবে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কি অনলাইন কোর্সেসকে অনেক মানে এটা এখনো ফগি অনলাইন জিনিসটা আমাদের জেনারেশনের জন্য, কারণ আমরা বেশিরভাগ জিনিস এখনো ফিজিক্যালি করে থাকি। তো ফিজিক্যালি যে কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা ঠিক যতটুকু রেলেভেন্ট অতটুকু কিন্তু অনলাইন না, রাইট? এটা আমরা বেশিরভাগ সময় মনে করে থাকি যে
এই মানে আমি যদি অনলাইনের কোনো সার্টিফিকেট অ্যাড করি তাহলে হয়তোবা এটা অত বেশি ভ্যালু অ্যাড করবে না। এই ধারণাটা ঠিক কতটুকু ঠিক? মানে অনলাইন সার্টিফিকেট গুলো কি দিন শেষে আমাদের অ্যাড করা উচিত নাকি এটা অ্যাভয়েড করা উচিত? আমাদের সব ফিজিক্যাল সার্টিফিকেটই লাগবে? আচ্ছা, অবজেক্টিভটা একটু চিন্তা করতে হবে যে কেন আমরা অনলাইন সার্টিফিকেট গুলো নেই। এটা তো আমরা জানি, ওই এন্ডে জানি। আমি আমাদের এন্ডের গল্পগুলো বলি, যখন আমরা ইন্টারভিউ বোর্ডের এই পাশে থাকি। সো আমাদের একটা বড় পার্সপেক্টিভ থাকে যে আমার যাকে আমি নিচ্ছি ওনার লার্নিং অ্যাটিটিউড কেমন। সো হুম। ওনার কি লার্নিং উইন্ডোটা ওপেন আছে কিনা। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন আওয়ার এন্ড। আমরা যখন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি লার্নিং উইন্ডোটা অলওয়েজ আপনার ওপেন থাকবে। You will be very interested or eager যে কোনো ধরনের ট্রেনিং এর ক্ষেত্রে, জানার ক্ষেত্রে। কারণ এটা বন্ধ করে দিলেই আপনার প্রোগ্রেসটা স্টপ হয়ে যায়। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ অ্যাকচুয়ালি উই সি যে আমাদের ওনার যে ট্রেনিং গুলো আছে সেগুলো উনি কত ফ্রিকুয়েন্টলি নিচ্ছেন, বা উনি আসলে কোনো ধরনের লার্নিং এর সাথে কানেক্টেড কিনা, সেটা আমাদের অবজেক্টিভ থাকে। উনি, আমরা এখন ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা সবাই জানি যে অনেক জায়গায় সার্টিফিকেট থাকে, কিন্তু দিন শেষে অ্যাকচুয়ালি উনি এটা কতটুকু ব্যবহার করতে পারবেন সেটা আসলে উনি জয়েন করার পর আমরা জানতে পারবো। এর আগ পর্যন্ত কিন্তু জানার কোনো উপায় নেই যে ওই ট্রেনিং এর কতটুকু উনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে টেকনিক্যাল স্কিলের জন্য তো রিটেন নেওয়া হয়, বাট অনেক জায়গায় যেখানে সফট স্কিল দরকার হয় সেটা যতদিন পর্যন্ত না ইন্টারভিউতে উনি আসেন, সামনাসামনি ডিসকাশন হয়, ততদিন পর্যন্ত আসলে বোঝার কোনো উপায় থাকে না। সো আমাদের অবজেক্টিভটা থাকে আসলে ওনার লার্নিং উইন্ডোটা ওপেন কিনা, সেটার জন্য ওনার টাইম লাইন গুলো আমি একটু দেখি উনি কোনো ধরনের ট্রেনিং এর মধ্যে ইনভলভ আছেন কিনা, বা কোনো ধরনের লার্নিং অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ আছেন কিনা। সো দ্যাটস ওয়াই সেটা অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে। মানে আমাদেরকে তো আসলে অ্যাডাপ্টিবিলিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অলওয়েজ। বর্তমানে তো অনেক কিছু অনলাইন বেসড হচ্ছে, সো অনলাইন বেসড এর সাথে অফলাইন বেসড ডেফিনেটলি অফলাইনে অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং কি সেটা কতটুকু ইফেক্টিভ এটা আমি উনি না আসা পর্যন্ত বোঝার উপায় নাই কিন্তু। সো দ্যাটস ওয়াই আমরা আসলে ওনাদের টাইম লাইনটা একটু দেখি এবং ধরে নেই যে উনি যে ট্রেনিং গুলো নিয়েছেন সেখান থেকে উনি কিছু শিখেছেন। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট এটার সাথে কানেক্টেড, সেটা হচ্ছে অনেকে আমরা অনেক ট্রেনিং নিই, 20, 30, 40টা ট্রেনিং নিই। অনেক সিভিতে লাইন থাকে, মানে অনেক পৃষ্ঠা পে পৃষ্ঠা বড় হয়ে যায়। সবগুলো আমি রাখবো কিনা ওইটাও খুবই ইম্পর্টেন্ট। তো হুম। আমি যখন কোনো জায়গায় অ্যাপ্লাই করব, তখন আমার দেখতে হবে কোন ট্রেনিং গুলো অ্যাকচুয়ালি আমার ওই পার্টিকুলার পজিশনের জন্য রেলেভেন্ট। সবচেয়ে ভালো হয় যদি আমরা ওই ধরনের গুলা রাখি এবং এই টাইপের কিছু কথা আমি যদি ক্যারিয়ার সামারিতে দিই। সো তখন আমি বুঝতে পারবো যে আপনার ওই ট্রেনিংটা আপনার মাথায় আছে এবং আপনি সেটাকে আহ, কিছুটা হলেও কাজে ওখান লাগাতে থেকে হবে। নিতে পেরেছেন, যেটা আপনি হ্যাঁ আপনি বিলিভ করেন যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো ওই কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো গোয়িং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে অফলাইন এবং অনলাইনের মধ্যে আহ, কতটুকু ইফেক্টিভনেস আছে বা সার্টিফিকেট দিব কিনা, আমি জাস্ট বলবো যে অবজেক্টিভটা ডিফারেন্ট। অবজেক্টিভ হচ্ছে আপনি লার্নিং উইন্ডোটা ওপেন রেখেছেন কিনা, আমাদের এন্ড থেকে আমরা সেটা দেখি। আর দিন শেষে কতটুকু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা তো আসলে আপনি আসার পর আমরা বুঝতে পারবো। বাট ভেরি ইম্পর্টেন্ট, আপনার ট্রেনিং যদি অনেক বেশি হয়ে যায় সবগুলো আপনি এখানে দিবেন না, রেলেভেন্ট গুলো দিবেন। এবং যদি সম্ভব হয় ক্যারিয়ার সামারিতে একটু টাচ করে দিবেন যে আমার এই রেলেভেন্ট ট্রেনিং আছে। সো আই বিলিভ যে ইট উইল হেল্প মি। সো এই আমি জানতে চাইবো যে লিঙ্কডইন প্রোফাইল তো বর্তমান জেনারেশনের জন্য অনেক বেশি রেলেভেন্ট একটা জিনিস। তাহলে লিঙ্কডইন আর সিভি কি মানে ইকুইভ্যালেন্ট কোনোভাবে? এরা দুইটাই কি সমানভাবে গুরুত্বপূর্ণ নাকি কোনোটা বেশি কোনোটা কম? আম, আস্তে আস্তে বাড়ছে আগের চাইতে। লিঙ্কডইন প্রোফাইলের গুরুত্বটা আস্তে আস্তে এখন বাড়ছে। আগে মানুষজন খুব কম ইফেক্টিভ ছিল, অ্যাক্টিভ ছিল, এখন ভালোই আগাচ্ছে এবং অনেক রিক্রুটমেন্টই লিঙ্কডইনের থ্রোতে হয়। ইভেন অনেক রিক্রুটার হচ্ছে ইন্টারভিউ শিডিউল করার আগে ওনার লিঙ্কডইনটা চেক করেন। ইটস ভেরি কমন নাওয়াডেজ। সো আমি সিভির মতো গুরুত্বপূর্ণ বলবো কিনা আমি জানি না, বাট আমি বলবো গুরুত্বপূর্ণ। লিঙ্কডইন প্রোফাইলটা অনেক ক্ষেত্রে এখন চান্স বাড়াচ্ছে এবং অনেক রিক্রুটার অ্যাকচুয়ালি লিঙ্কডইনের থ্রুতেই রিক্রুটমেন্টে যাচ্ছেন, অনেক রিক্রুটার।
তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং এর যে বিষয়টা আপনি মানে একটু আগে এক্সপ্লেন করলেন যে সিভি অ্যাকচুয়ালি কিভাবে ক্যাটাগরাইজ করতে হয়, তাহলে জিজ্ঞেস করব যে পার্সোনাল ব্র্যান্ডিং চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আচ্ছা, মানে পার্সোনাল ব্র্যান্ডিং হেল্প করে, আমি বলবো যে একটা ভূমিকা আছে তার। পিপলকে তার এক্সপার্টিজের ব্যাপারে মোটামুটি একটা ট্রাস্ট যেন থাকে সেটা ডেভেলপ করতে হেল্প করে। সো কিছুটা ভূমিকা আছে, একদম নাই আমি বলবো না, আবার খুব যে ভূমিকা আছে সেটা বলবো না, বাট একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রাখে টু বিকাম ট্রাস্টওয়ার্দি। তাহলে নেটওয়ার্কিং এবং রিফারেল কি সিভি এর ক্ষেত্রে মানে সিভি এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? নেটওয়ার্ক এবং রেফারেল সিভির চাইতে বেশি গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ। রেফারেলের ফলে সিভিটা নোটিস পেতে হচ্ছে হেল্প করে, বাট ডেফিনেটলি রিক্রুট হবে কিনা এটা ডিপেন্ড করে কম্পিটেন্সির উপর। আমি জাস্ট ফর এক্সাম্পল, আমি ডিসকাশনের ছোটেও বলেছি যে অনেক সময় আমরা দেখেছি যে আমাদের এইচআর এর যেই শর্টলিস্টেড সিভি গুলো আসে, অনেক সময় রেফারেলের থ্রুতে আমরা যে সিভি গুলো পাই সেগুলো মোর আমাদের কাছে মনে হচ্ছে অ্যালাইন্ড, কম্পিটেন্ট ফর দিস পজিশন। সো ডেফিনেটলি নাওএডেজ হচ্ছে নেটওয়ার্কিং এবং রেফারেল সিভিটাকে ইনিশিয়াল শর্টলিস্ট করতে হেল্প করে, নোটিস করতে হেল্প করে। আমি বলবো নোটিসে ফেলার জন্য সে আমাকে হেল্প করবে, কিন্তু সে আসবে কিনা বা তাকে শর্টলিস্ট করবো কিনা এটা তো আমার আসলে সিভিটা পড়তে হবে। To get the CV noticed, referral and networking helps a lot. তাহলে ভাইয়া একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লাইক আমার পার্সোনাল কিউরিওসিটি থেকেও এটা, যে হিডেন জব মার্কেট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আচ্ছা, হিডেন জব মার্কেট, একটা মিনিট, হ্যাঁ আমাকে জাস্ট 10টা। এসব। আচ্ছা, সরি। হিডেন জব মার্কেট হচ্ছে বর্তমান সময়ে রিক্রুটমেন্ট হ্যাজ বিকাম ভেরি এক্সপেন্সিভ ফ্রম নাওএডেজ। আর অনেক সময় ফুল কিছু পজিশন থাকে যেগুলো আসলে এক্সপার্ট, সে সকল জায়গায় আসলে হেড হান্টিং করা হয়। তখন আহ, হয়তো বা ফর্মাল যে প্রসিডিওর সেগুলো মেনটেন করে, বাট অ্যাকচুয়ালি হেড হান্টিং এর থ্রুতে সেই স্পেশালাইজড স্কিলের মানুষজনকে খুঁজে নেওয়া হয়। এটাকে আমরা হিডেন জব মার্কেট বলছি। আমি যদি ফর এক্সাম্পল বলি, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, আম, আমার মনে করেন আমি প্রজেক্ট প্রপোজাল লেখার জন্য একজন মানুষ নিব, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, ইট মাইট নট বি দ্য কেস। সো হতে পারে আমি যদি খবর নিয়ে আমার নেটওয়ার্কের মধ্যে আমি বলি, রেফারেলের থ্রুতে বলি যে প্রজেক্ট প্রপোজালে ভালো লিখতে পারি, এরকম কোনো মানুষ থাকলে আমাদের সাথে শেয়ার করি। সো তখন হয়তো বা কিছু সিভি একটা টাইমলাইন থেকে আমাদের সাথে শেয়ার হয়, পরে সেই সিভি গুলো থেকে আমরা শর্টলিস্ট করে ফাইনালি প্রপার প্রসিডিউরের মাধ্যমে কম্পিটেন্সি চেকের মাধ্যমে আমরা নিয়ে থাকি। সো দেখবেন এই পার্টিকুলার পজিশনের রিক্রুটমেন্ট নোটিস তার মানে আপনার কাছে যায়নি। সো এটাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি, মানে বলে থাকতে পারেন যে হিডেন জব মার্কেট, বাট ফর্মালি এটা থাকে না। ফর্মালি হিডেন জব মার্কেট বলতে কিছু নাই, দিস টার্মিনোলজি উইল নট বি ইউজড, বাট আমরা হেড হান্টিং করে থাকি ফর এনি পার্টিকুলার পজিশন, যদি স্পেশালাইজড কোনো স্কিলের কাউকে দরকার হয়ে থাকে, যেটা হয়তো বা রিক্রুটমেন্ট থ্রুতে আনাতে একটু ডিফিকাল্ট হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টার্ম শুড গেট কারেক্টেড আর কি। বুঝতে পারলাম। তাহলে আরেকটা মোস্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যেটা হচ্ছে রিক্রুটারের চোখে আসলে রেড ফ্ল্যাগস গুলো কি কি একটা কি? যদি একটু এলাবোরেট এক্সপ্লেইন করতেন আর কি। আচ্ছা, এটা আমি মোটামুটি ডিসকাশনের থ্রুতে একটু একটু করে বলে ফেলছি। সো আমরা ওই যে 1 নাম্বার যেটা বললাম, যে আমাদের প্রথমত দেখি যে ওনার ফ্রিকুয়েন্ট জব চেঞ্জ।
It's a big red flag for us because the every recruitment incurred cost to us. So আমি এত খরচ করে এতজনের সময় নিয়ে একজনকে নিব, উনি কিছুদিন পর জব সুইচ করবে, ইটস এ ব্যাড ইনভেস্টমেন্ট ফর আস। সো যদি আমি সিভিতে দেখি যে ওনার কিছু আনএক্সপ্লেইনড জব চেঞ্জ আছে, খুবই ফ্রিকুয়েন্ট উনি জব চেঞ্জ করতেছে, ইটস এ বিগ রেড ফ্ল্যাগ ফর আস। যদি মেজর ইনকনসিস্টেন্সি আমি দেখি সিভিতে, ডিগ্রির ক্ষেত্রে হতে পারে, এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে হতে পারে, সো সেটা তখন আমাদের চোখে পড়ে অনেক সময়। আনপ্রফেশনাল কমিউনিকেশন, যখন এইচআর এর সাথে কমিউনিকেশন হয়, ডিসকাশনটা কেমন হচ্ছে, সেটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে আমাদের জন্য। আর ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট আমি বলবো, সেটা হচ্ছে যদি কোয়ান্টিফায়েবল কিছু আমরা এখানে না পাই, জেনেরিক কথাবার্তা যদি থাকে, যদি আমি যেগুলো বলছি এগুলো বলতে পারেন হচ্ছে একটা এন্ট্রি লেভেলের একটু উপরের দিকে যদি জবের ক্ষেত্রে হয়, স্পেশালাইজড একটু ভালো জবের ক্ষেত্রে কেউ যদি চায়, সেই জায়গাগুলোর ক্ষেত্রে দেওয়ার সময় তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমি কোয়ান্টিফায়েবল কিছু দেই, নাম্বারস, যদি আমার পক্ষে সম্ভব হয়। ফ্রিকুয়েন্ট জব চেঞ্জ না করা, বিকজ ফ্রিকুয়েন্ট জব চেঞ্জ আমাদের চোখে হচ্ছে ইটস এ বিগ রেড ফ্ল্যাগ। আর যদি মেজর কোনো ইনকনসিস্টেন্সি থাকে, ওনার কোনো ধরনের পুরো সিভি কোনো জায়গায় যদি কোনো সন্দেহ মনে হয় যে দিস মাইট বি এক্সাজারেটেড বাট মাইট নট বি রাইট, সো এই সকল ক্ষেত্রে আমরা মনে করে থাকি যে উই শুড অ্যাভয়েড দিস। থ্যাংক ইউ ফর এক্সপ্লেনিং ইট ভেরি বিউটিফুলি। তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হলো, এআই এবং অটোমেশন রিক্রুটমেন্ট প্রসেসকে কিভাবে বদলে দিচ্ছে? আচ্ছা, এটা আমরা মোটামুটি কিছুটা ডিসকাশন হয়েছে আমরা যখন হচ্ছে রিজেক্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি। এআই হচ্ছে বর্তমানে আমাদেরকে অ্যাকচুয়ালি স্ক্রিনিং করতে আমাদের হেল্প করে, ইনিশিয়াল একটা র্যাঙ্কিং এবং সোর্সিং এর ক্ষেত্রেও হয়তো বা হেল্প করে, বাট হিউম্যান জাজমেন্ট অ্যাকচুয়ালি এখন পর্যন্ত হায়ারিং এর ক্ষেত্রে ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য হেল্প করে আমাদেরকে। সো এআই মেইনলি অটোমেশন আমাদের এন্ডে ওই স্ক্রিনিং জায়গাটাতে পর্যন্তই আছে। এর পরের প্রত্যেকটা স্টেজে আমাদের হিউম্যান ইন্টারভেনশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং আমাদের অবজারভেশন গুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়। সো যেমন রিটেন এক্সামে আমরা যখন টেকনিক্যাল স্কিল গুলো দেখি, যখন ইন্টারভিউ আসে তখন আমরা ওনার সফট স্কিল গুলো দেখি, প্রবলেম সলভিং স্কিল গুলো দেখি। দিন শেষে পজিশনের উপর ভ্যারি করে কোনটার ক্ষেত্রে আমার কতটুকু ওয়েটেজ আমি দিব, পজিশন অনুযায়ী এটা ভ্যারি করবে। সো এখন পর্যন্ত তার মানে এআই আমাদেরকে শুধুমাত্র স্ক্রিনিং স্টেজটাতেই হেল্প করছে বর্তমানে আমাদের পার্ট থেকে। আচ্ছা, এখন যদি ওই এন্ডে বলি, ওই এন্ডে কি ধরনের চেঞ্জ আসছে সেটা আমি বলবো। এআই এখন অনেক হেল্প করে যারা আসলে এটা প্রপারলি ইউজ করতে পারে, কারণ এখন অনেক এআই আছে যেটা অ্যাকচুয়ালি আমার যে সিভিটা সেটাকে কোন একটা পার্টিকুলার জব রোল অনুযায়ী আপডেট করে দেয়। সো এটা তো আবার সমস্যাও আছে। সমস্যা হচ্ছে অনেকের কি দিয়েছে সেটা দেখেও না, কারণ লেখাকে হিউম্যানাইজ করতে হয়। এআই তো এআই এর মতো লিখে দিল, এটাকে আমার নিজে দেখতে হবে, পড়তে হবে, আপডেট করতে হবে, এবং আমরা যখন দেখি আমরা বুঝি এখন যে আসলে এটা এআই এর লেখা, এখানে কোনো হিউম্যানাইজেশন হয় নাই। কমপ্লেক্স সেন্টেন্স অনেক বেশি, ড্যাশ দেওয়া, সো বুঝাই যায় যে ইট হ্যাজ বিন এআই রিটেন। এআই ইউজ করা কোনো সমস্যা না, বাট এআই কে সবসময় হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করতে হবে। এআই কে আমার রিপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করা যাবে না যে এআই যেটা লিখে দিবে সেটা আমার চেয়ে বেটার, ওটা মনে করার কোনো কারণ নাই। সো নতুন কিছু দিতে হলে অবশ্যই মানুষকে ইনভলভ হতে হয় এখনো। সো দ্যাটস ওয়াই আমাদের ওই সুযোগটা আছে যে সে আমাকে হেল্প করবে কাস্টমাইজ করতে, বাট ডেফিনেটলি আমার টাচটা যেন ওইখানে থাকে, হিউম্যান টাচটা যেন সিভিতে থাকে, এটা আমাদের এন্ড থেকে আমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পারলাম।
আচ্ছা, এতক্ষণ আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি সিভিতে অ্যাড কি করতে হয়, সিভি কতটা গুরুত্বপূর্ণ, বা সিভি ছাড়াও আরো পাশাপাশি কি গুরুত্বপূর্ণ। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এটা দাঁড়ায় যে আদৌ পারফেক্ট সিভি বলে কিছু কি এক্সিস্ট করে? পারফেক্ট সিভি, না, পারফেক্ট সিভি বলে আসলে কিছু নাই। একটা স্পেসিফিক জব অপরচুনিটির জন্য একটা পারফেক্ট সিভি হতে পারে, বাট ওই একটা পারফেক্ট সিভি যে আমার সবকিছুর জন্য পারফেক্ট, সেটা হবে না। আম, তরকারি রান্না করা দিয়ে বুঝাই যে আলু সব তরকারিতে দেয়া যায়, কিন্তু আলুর কে তো পারফেক্ট তরকারি বলা যাবে না আলুর একটা তরকারিতে। সো আমার পার্টিকুলার একটা পজিশনের জন্য হয়তো বা একটা বেস্ট সিভি হতে পারে, বাট দিস বেস্ট সিভি ইজ নট বেস্ট ফর অল অফ দ্য পজিশন। এটা আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা অন্যান্য আলাদা ক্লাবের আলাদা ক্যাটাগরির কোথাও আমরা অ্যাপ্লাই করব, তখন আমার সিভিটা ওই পার্টিকুলার রোলের জন্য হয়তো বেস্ট সিভি না। So এটা ভ্যারি basically, the করে। summary is a CV can't like decide your position in a company. Yeah, খুব ভালো করে এক্সপ্লেন করছেন ভাইয়া। এটা এটা আসলে জানার ছিল, এটা আমাদের অনেকজনেরই কিউরিওসিটি ছিল যে পারফেক্ট সিভি অ্যাপ্লাই করব তো জব হয়ে যাবে কিনা। থ্যাংক ইউ সো মাচ। No, not necessarily. কোশ্চেন, Okay. আগামী 5 বছরে সাকসেসফুল জব সিকার্সদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল কি হবে? আচ্ছা, আহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট আছে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বললে আমি বলবো যে অ্যাডাপ্টেবিলিটি, অ্যাডাপ্টেবল হওয়া। নতুন সময়ের সাথে যখন নতুন কিছু আসবে সেটার সাথে নিজেকে চেঞ্জ করা, লার্নিং উইন্ডোটা অলওয়েজ ওপেন রাখা, যেন আমার চেঞ্জ টাইমের সাথে আমি কম্পিটিটিভ থাকতে পারি। টেকনোলজি যে কোনো ধরনের চেঞ্জ হোক না কেন, আমি যেন সেটাকে অ্যাডাপ্ট করে নিতে পারি, সেটাকে শিখতে পারি, এবং নিজের মধ্যেই অ্যাজিলিটিটা তৈরি করা যে আমি চেঞ্জ হতে পারবো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই সবার, সেটা হচ্ছে অটোক্যাড নিয়ে কাজ করা হয়েছে আমার। আচ্ছা, অটোক্যাড ফর এক্সাম্পল এখন 2022 চলতেছে ধরে নিচ্ছি। সো যেটা হয়েছে, কোন একটা পার্টিকুলার কাজের সময় আমি অটোক্যাড 2022 ব্যবহার করছি, আমার পাশে একজন খুবই সিনিয়র মুরব্বী মানুষ, 45, 48, 50-র কাছাকাছি মানুষ। উনি এসে বললেন যে অটোক্যাড 2026 থেকে অটোক্যাড 2007 অনেক ভালো, অনেক দ্রুত কাজ করা যায়। আমি বললাম ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, বললাম শেষ। তো উনি বুঝলেন যে আমি এটা নেই নাই, তো উনি পরের দিন কি করছে, অটোক্যাড 2007-এর সিডি নিয়ে আসছে ইনস্টল করার জন্য, আমাকে গিফট দিচ্ছে যে আপনি অটোক্যাড 2007-ই ব্যবহার করে দেখেন, এটা আরো অনেক ভালো। সো আমি থ্যাংক ইউ বলছি, রাখছি, রেখে দিছি, ওটা এখনো আমার কাছে আছে। এখন 22-এর জায়গায় 26 আসছে, আমি 26-এ গেছি। পয়েন্টটা কোথায় আসলে, পয়েন্টটা যেটা, যে আই টোটালি রেসপেক্ট হিজ অপিনিয়ন। যেটা হয় যে একটা সময় পর মানুষের আসলে কোনো চেঞ্জ নিতে ভালো লাগে না। আমি যেখানে আছি, মানে আই এম কমফোর্টেবল উইথ দিস এনভায়রনমেন্ট, সো ইটস ওকে ফর মি, হুইচ ইজ কমপ্লিটলি ওকে। যে মানে কেউ কোনো একটা জায়গায় উনি কমপ্লিটলি ওকে কমফোর্টেবল ইজ ভেরি গুড, কোনো সমস্যা নাই, বাট এটা প্রোগ্রেসকে থামিয়ে দিবে। অন্য মানুষজন যখন আরো ভালো কাজ আরো দ্রুত করছে, আপনি তখন পিছিয়ে থাকবেন। সো এটা আমাকে, ওইটা হয়তো ওনার জন্য ঠিক ছিল, ওনার বয়স প্রায় শেষের দিকে, ওনার সে অ্যাডাপ্টেবিলিটি না শিখলেও হয়। বাট আমার মনে হয় এই সময় এসে উনি এআই কেও নিশ্চয়ই ব্যবহার করতেছেন না, আমার মনে হয় উনি মনে হয় যে এটা কি দিবে, ভুল দিবে, দরকার নেই, আমি নিজেই করবো, উনি হয়তো করতে পারে। সো পয়েন্ট হচ্ছে ওনার অ্যাডাপ্টেবিলিটি বন্ধ হয়ে গেছে একটা সার্টেন এজের পর, হয়তো বা হয়ে যায়, আমি অনেককে দেখছি হয় নাই, অনেক কিছু শিখছে। সো নট নেসেসারি যে অল আর সেম, উনি ডিফারেন্ট ছিলেন। সো অ্যাডাপ্টিবিলিটি আমি বলবো যে আমাদের নেক্সট 5 ইয়ার্স এর জন্য একটু ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে আমার টেকনোলজি যেখানেই যাক, সময়টা যেভাবে পরিবর্তিত হবে, আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে, শিখতে হবে, নতুন নতুন জিনিস যেটা আসবে আমি সেটা নিব। আমি আমার কমফোর্টেবল জায়গায় বসে থাকবো না, আমি যদি নিজেকে গ্রো করতে চাই অলওয়েজ, এই বয়সটাতে আমি বলবো যতদিন পর্যন্ত নিজেকে চ্যালেঞ্জ দেয়া যাবে, কমফোর্টেবল এরিয়া থেকে বাইরে বের হওয়া যাবে, ততই নিজে গ্রো করা যাবে। সো
in a nutshell আমি বলবো adaptability is the most important factor in the next 5 years. নতুন চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করে নেওয়া। কথা বলতে বলতে আজকের পর্বের একদম শেষ পর্যায়ে চলে আসলাম আমরা। তাহলে মানে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি একটু বলি যে যারা কল পাচ্ছে না তাদেরকে আপনি সামারাইজ করে যদি বলতে চান, মানে যেটার পর ওরা একটু মোটিভেটেড ফিল করবে, আবার কাজ করতে পারবে, এরকম যদি কিছু বলতে চান ভাইয়া। আচ্ছা, নেটওয়ার্কিং রেফারেল এটার কথা অনেকেই বলে, নেটওয়ার্কিং ইজ ভেরি গুড। সো আমি একটা লাইন একজন বলছিল, সেটা হচ্ছে নেটওয়ার্কিং আসলে কি করে, রেফারেল কি করে। অনেক সময় আমরা অনেকে ভেবে থাকি যে আমার নেটওয়ার্কিং ছাড়া কিছুই হবে না, রেফারেল ছাড়া কিছুই হবে না। নট নেসেসারিলি। নেটওয়ার্কিং বা রেফারেলের ফলে অ্যাকচুয়ালি আমার উইন্ডোটা ওপেন হয়, সিভিটা নোটিসড হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি হায়ার্ড হব কিনা এটা টোটালি ডিপেন্ড করে আমার কম্পিটেন্সির উপরে, আমার স্কিলের উপরে, আমার স্কিল সেট আছে কিনা সেটার উপর। সো আমার নেটওয়ার্কিং, আমার রেফারেল কখনো আমার জবকে এনশিওর করে না। সো আমি যারা এখনো ট্রাই করছেন ওনাদের জন্য আমি বলবো যে আপনারা যেই জায়গায় আসলেই আপনি মনে করেন যে আপনার এখানে আপনি চান ওই পজিশনটাতে আপনি অ্যাপ্লাই করতেন, 1000 মানে আপনি যদি মনে করেন যাই পাবো তাই ঢুকবো, অনেক সময় এটা কাজ করে না। বিকজ এই যে মুডটা, সেটা রিক্রুটাররা আসলে পছন্দ করেন না। মনে করেন যে আসলে উনি যেটা পাবেন সেটাতেই হ্যাপি, সো আপনার বার্গেনিং বা নেগোসিয়েশন জায়গাটাও কমে যায়। তো পয়েন্ট হচ্ছে আসলে আপনি পার্টিকুলার কোন একটা 2, 4, 5টা জব আপনি টার্গেট করেন, সিভিটা ডেফিনেটলি ক্যারিয়ার সামারি অংশটা আপনি তাহলে অ্যাকর্ডিংলি আপডেট করেন, এবং যদি সম্ভব হয় এখানের কোনো নেটওয়ার্কিং আপনি পান কিনা, রেফারেল আপনি পান কিনা একটু ট্রাই করেন, করে আপনি সিভিটা অন্তত নোটিসড করাতে পারবেন। এমন আই বিলিভ এর পাশাপাশি আপনি স্কিলটা অর্জন করেন, যেন আপনি এখানে রিটেন দিলে আপনি যেন টিকেন, ইন্টারভিউতে গেলে আপনার সফট স্কিলটা যেন ভালো থাকে, আপনার যদি ম্যানেজার পজিশন হয় বা লিডারশিপ পজিশন হয়, ভবিষ্যতে আপনার ম্যানেজার হওয়ার চান্স আছে, সেই ক্ষেত্রে আপনি যেন ভালো করতে পারেন, সেজন্য আপনার সফট স্কিলটা আপনি ডেভেলপ করেন। তো অনেকগুলো ব্যাপার তাহলে থাকবে। এক নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি হাজারটা করেন, সমস্যা নাই, হাজারটা করেন, সাথে স্পেসিফিক কিছু রোল আপনি ডিফাইন করে বা কিছু কিছু স্পেসিফিক জায়গার জন্য আপনি এফোর্ট দেন। আমি 5-6টা জায়গা বা এই 10টা জায়গার জন্য আমি এফোর্ট দেবো। সেই এফোর্টটা কি হতে পারে, আমি সিভি আপডেট করা। 2 নাম্বার হচ্ছে এখানে কোনো নেটওয়ার্ক আমি যদি থাকে সেটাকে আমি ইউজ করতে পারি কিনা সেটা দেখা, সেটার জন্য যে রেলেভেন্ট স্কিল আমার দরকার সেই স্কিল গুলো অর্জন করা। এই 3-4টা কাজ করেন, আমার মনে হয় প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার সবকিছু হওয়ার চান্স পাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা স্টেজে আপনারা অনেক ভালো করবেন। সো আরেকটা পয়েন্ট আমি লাস্ট বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আসলে কোনো এফোর্ট কখনো লস্ট এফোর্ট হয় না। প্রত্যেকটা এফোর্ট, প্রত্যেকটা অ্যাপ্লাই, প্রত্যেকটা স্ট্রাগল আপনাকে কিছু শেখাবে, আমাকে কিছু শেখাবে। আমরা সবাই যে ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই, we all go through some struggles. এটা আমাদেরকে আসলে আরো বেশি পরিণত করবে, আরো বেশি ম্যাচিউরড করে প্রবলেম সলভিং স্কিলের ব্যাপারটা থেকে, আরো স্ট্রং করে, রাইট? সো ভেঙে পড়ার কোনো কারণ নেই, কোনো এফোর্ট কখনোই শেষ হয় না। মানে বলা যায় না যেটা আমি শুধু শুধু করলাম কোনো কাজেই লাগলো না, এটা কখনোই হবে না, কোনো না কোনো জায়গায় এটা কাজে লাগবেই, ড্যাম শিওর, যদি আপনি সেটা নিতে পারেন কিছু। তো এটাই। ধন্যবাদ ভাইয়া আজকে আমাদের স্বাভাবিক ভাষায় এত কঠিন কঠিন টার্মস গুলো বুঝিয়ে দেওয়ার জন্য, স্পেশালি পয়েন্ট করে করে এখন খুব ভালো করে মনে থাকবে। আশা করি আমার অডিয়েন্স তো অনেক কিছু বুঝতে পারছে, ইভেন আমি নিজেও অনেক কিছু শিখলাম আজকে। থ্যাংক ইউ সো মাচ। তাই আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাইবো, কল না পেলে হতাশ হলে চলবে না, দ্য শো মাস্ট গো অন। তাই আজকে নিজেকে ইমপ্রুভ করতে থাকতে হবে, অ্যাজ ইউ সেড। তাহলে নিয়ে চলে আসলাম আজকের সেশন, তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার এত গুরুত্বপূর্ণ সময়টা দেওয়ার জন্য। আর আমার অডিয়েন্সকেও বলতে চাই, ভালো থাকবেন।
হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে ভালো থাকবেন দেখা সবাই, হচ্ছে অল দ্য পরের বেস্ট, এপিসোডে। নমস্কার ভাইয়া, ভালো থাকবেন। খুদা হাফেজ। বাই।